আমাদের হাতিয়ার নেই। আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে। সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি। তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাদি আর আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম? প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে, অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাতে আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায় কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না। কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে। যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম, তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই, তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে করবেন, আমি আমার আমার আলহামদুলিল্লাহ আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। যদি বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ, যে কোনো সময় বিপদ আসতেই পারে। বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রি বলেছিল যে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছেন, কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয় এই মুহূর্তে কী করতে হবে। তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে না। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে। এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আরও 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের, সব কিছু মিলিয়ে দেখুন কীভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে। কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা করবা, তোমাকে বের করা হবে, ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সব কিছু করা হয়েছে। সব কিছু এই দেশে যারা বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদের সাথে করা হয়েছে, বোঝাপড়া করা হয়েছে, তার কখন সে কী করবে না করবে সব রেকি করে এরপর হাদিকে খুন করা হয়েছে। এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমার মনে হয় এই প্রথম এরকম পরিকল্পিতভাবে খুন করে এবং সাথে সাথে সে সফলভাবে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। এটি গল্প নয়, এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হয়নি, বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশের বুকে এসে 18 কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া, এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার। তার মানে সরকার খুন করেছে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাবদিহি করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল, তারা কিভাবে দিল। ওইখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা জন্য প্রয়োজনে সরকারের কোনো নিয়োজিত কোনো কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না। প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আমরা এইসব বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে যারা কাজ করে, এগুলি আমাদের নখের যোগ্য নাই। অনেকেই নখের যোগ্যতা রাখে না। আমরা হয়তো এসব বিষয়ে মাথা ঘামি না। আমাদেরকে দিন, আমরা করব তদন্ত, প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো, আর সরকারের ভিতর কোন ডিপ স্টেট আছে সেটাকে বের করে আনবো।
কিন্তু এই এরা বাচ্চারা এরা আমাদের পকেটে পয়সা দিয়ে সরকার চালাচ্ছে। সব দালাল, সব ঘুষখোর, সব বদমাশ, সব হলো এই সরকারকে কোনরকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি, কোটি টাকা পয়সা তারা খাচ্ছে এখন বসে, বসে। এই সরকারকে সরাইতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে, এরা কি এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক মানুষ দিয়ে চলবে? চলবে? একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে। শীর্ষ পর্যায় থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয়। মামলা না নেয় মানে কি? মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে আর যাতে আর জেলখানায় না যেতে পারে, তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে। আর এই ধরনের বিষয়গুলিকে আর আইনজীবীরা আছে যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে আনবে। এভাবে চলতেছে দেশ। এভাবে চলতেছে দেশ। এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয়। তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা? কেন আমরা শেখ হাসিনাকে তাড়াইছি? আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে। তারপরে এইসব বাটপাররা যারা এরপরে রাজনৈতিক নেতাদের কথা বলুন। হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ, মানে হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো সেগুলোর মধ্যে অন্যতম ছিল এই এনসিপি, বিএনপি, জামাত ইসলাম এদের অনৈক্য, আর বিশেষ করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি। এই এনসিপি আমাদের দেশের এই ২৪-এর, তারা তো তথাকথিত ২৪-এর নেতৃত্ব দিয়েছে। তথাকথিত আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি, এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমনভাবে দৌড়েছে সেই ২৪-এর পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে। তারা বিভিন্ন দলে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা টেক্কা দিতে গিয়ে শত্রুতায় রূপান্তর করেছে। এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে। এরা যেসব পোলাপান পড়াশোনা করার কথা, এসব পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দিয়েছে, এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা। এদেরকে আমরা সত্যি বলতে কি আমরা আমাদের ২৪-কে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, নিজের হাতে। এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি। এই ছেলেগুলি কোটি টাকা কামাই করে এরপর তারা ২৪ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ২৪-এর যে একটা ঐক্য থাকার কথা ছিল, যারা ২৪ করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল, সেগুলো করতে পারেনি। কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেরা বিচ্ছিন্ন হয়ে নিজে এক একজন কোটিপতি হওয়ার জন্য চেষ্টা ধান্দা হয়েছেও। এরপর যে তাদের উপরে যে আমরা মানে ২৪-এর চেতনার উপর ভর করে যে আগামী বাংলাদেশ চলবে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনাবোধ থেকে আমরা সরে গেছি। সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে। এদেরকেও দায় নিতে হবে। হাদি শুধু একা যায়নি। এনসিপির যারা মানে তোমরা যারা ওই নিজেরাই সবকিছু কয়েকজন মিলেই জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করছো, হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে, মাথায় রেখো। আজকে হাদির জন্য আমরা কান্না করছি, আল্লাহ মাফ করুক। তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ। তোমরা যা দেখিয়েছ, তোমরা মানে ২৪-কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছ। আর যারা অন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা ২৪-এর স্বপ্নে দেখেছে, তাদেরকে তোমরা তোয়াক্কাও করনি। হ্যাঁ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, এত সহজ না। মাত্র তো জীবন শুরু তোমাদের। তোমরা দেশটাকে সার্বভৌমত্বকে তোমরা যথেষ্ট হুমকির মুহূর্তে ফেলে দিয়েছ। এই ২৪-এর নায়ক নামক তথাকথিত এই ছেলেদেরকেও একদিন এসব দেখতে হবে। আমি আল্লাহর কাছে বলি যেন তারা অন্ততপক্ষে তাদের বুঝ হয়, তারা যাতে রিয়ালাইজ করতে পারে বাস্তবতাকে। যাক, হাদির রুহের প্রতি মাগফিরাত কামনা করি। আর আল্লাহর কাছে বলি ও যেন বেহেশতে গিয়েও আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের কথা মনে রাখে।